15 বছরে দুয়ারে আপনারা কি কি দেখলেন? 15 বছরে দুয়ারে আমরা কি কি দেখলাম? দুয়ারে অনেক কিছু দেখলাম। 15 বছর ধরে দুয়ারে দেখলাম চিটিংবাজ দাঁড়িয়ে আছে। 15 বছরে দুয়ারে দেখতে পেলাম মাতাল দাঁড়িয়ে আছে। 15 বছরে দুয়ারের সামনে দেখতে পেলাম জুয়ার ঠেক চলছে। 15 বছরে দুয়ারে কি দেখা গেল? ঘরের থেকে মহিলাদের লুণ্ঠন করে তুলে নিয়ে চলে গিয়ে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। 15 বছরে দুয়ারে কি দেখতে পেলাম? মানে নিজেদের সাধের সন্তান নয়নের মণি কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়ে হসপিটালে ডাক্তারি পড়তে পাঠানো। দুয়ারে কি দেখা গেল? সেই ডাক্তারকে জঘন্য নৃশংসভাবে হত্যা করা হলো। দুয়ারে কি দেখতে পেলাম? আপনি, আমি, আমরা সবাই প্রশাসনকে দেখতে পেলাম উন্নয়ন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিরকম উন্নয়ন? যেখানে আপনার থেকে লুণ্ঠন করে নিয়ে যাওয়ার উন্নয়ন। আর এবার দুয়ারে কি দাঁড়িয়ে আছে? এই যে ঝড় বলেছিলাম, সাইক্লোন আসছে। কি দেখতে পেলেন এপিসোডের শুরুতে? সাইক্লোন আসছে না, এবার বলছি সাইক্লোন এসে গেছে। আর বলেছিলাম একটা সাইক্লোনের নাম হচ্ছে পতন, আর একটা সাইক্লোনের নাম হচ্ছে পরিবর্তন। তা পতন ঘটে গেছে কোথায়? মানুষের মনে সাইক্লোন এসে গেছে। বাইরে দেখতে পাচ্ছেন না, প্রতিটি মানুষের মনের মধ্যে এখন ঝড় সাইক্লোন চলছে। কখন, কবে, কতক্ষণ পর এই পরিবর্তনটা আসবে? নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বহু 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 যন্ত্রণা নিয়ে মানুষ অপেক্ষা করেছিল, আর এখন একটু একটু করে কাউন্টডাউন করা শুরু করেছে। কখন সেই দিন আসে, কখন সেই দিন আসে, কখন সেই দিন আসে। আসলে বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে মানুষ, হাঁসফাঁস করা মানুষ যে কোনো রকম পরিস্থিতিতেই মুক্তি চায়। কোনো একটি মানুষকে, কোনো একটি জীবকে, ঘরের গৃহপালিত পশুকে আপনি ঘরের মধ্যে বন্দি করে রেখে দিন, যে কোনো জীবের বন্দি দশার থেকে মুক্তিটা হচ্ছে তার স্বাভাবিক চাহিদা। আর এরপর যদি ভাবা হয় যে এই অপশাসন যেটা, সেই অপশাসনটা কেন মানুষ ভাবছে, কেন মানুষ সেই বন্দি দশার থেকে মুক্তি চাইছে, এই জিনিসগুলো আমরা সকলেই জানি। আমরা সকলেই অস্তিত্বের মধ্যে সেটাকে নিয়ে ঘুরে বেড়াই। কখনো কখনো সেটা বলতে পারি, আর কখনো কখনো না, বেশিরভাগ সময় সেটা আমরা বলতে পারি না। তাকে অব্যক্ত যন্ত্রণা নিয়ে আমরা নিজেদের ঘরে, নিজেদের বিছানায় শুয়ে বিনিদ্র রাত কাটাই। আর অপশাসন কেন? তার কারণ হচ্ছে, আজ যদি ভাবা হয় যে এই সরকার, মানে যে সরকার চলে গেছেই ধরা যায়, আর মাত্র কয়েকটা ঘন্টা তার অপেক্ষা, তার জন্যে মানুষের যে আকুতি আবেগ, সেটা কি আজকের? না, এই সরকারটা এসে সবে মাত্র যখন ওই 5টা বছর কমপ্লিট করতে যাচ্ছে, ওই তখন থেকে এই নেত্রী কিন্তু তারপরের ওই 2021 সালের নির্বাচন মনে করে দেখুন, যিনি দাঁড়িয়ে থেকে বলেছিলেন, অনেকের নামে অনেক রকম কেলেঙ্কারি বেরিয়ে পড়েছিল তার দলের প্রার্থীদের, তিনি বলেছিলেন আগে জানলে এদের তো টিকিট দিতাম না। তাহলে আজকে জানা না, ঢাক পিটিয়ে, কারা নাকারা বাজিয়ে সমস্ত মানুষের সামনে যখন চোর, মানে দোকান কাটা বলে না, নির্লজ্জ, সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, তা তাদের নামগুলো যখন প্রকাশ্যে, তাদেরকে বেছে বেছে প্রার্থী করা। আর যদি বলেন যে প্রচার, তারা আসতে চাইছে কি দেখিয়ে মানুষের কাছে, যে কত রকম ভাবে মানুষকে মারবে, কত রকম ভাবে মানুষকে পেটাবে। এবং বলেছি না যে
ঘাবড়ানোর কিছু নেই। এটাই হচ্ছে পরিবর্তনের নিয়ম। আগের এপিসোডটাতে বলেছিলাম, এটা এমন ভাববেন না যে এই যে পতন, এটা আপনার বাড়ির পেঁপে গাছ পড়ে গেল টুক করে, না, এটা একটা অপশাসনের সাম্রাজ্যের পতন। তাহলে এই যে হুমকিগুলো, এই হুমকিগুলো দিয়ে দেখা গেল না কাজ হচ্ছে না, ফলত এবার হাতে নিয়ে বসে পড়েছে কি লাস্ট অস্ত্র যেটা আছে, সেটাই এই এপিসোডে আপনাদেরকে বলতে আসছি। দেখুন, এসআইআর নিয়ে প্রচুর পরিমাণে গিমিক করে, কুনাট্য প্রদর্শন করে, মানুষের মধ্যে আশঙ্কা তৈরি করে দিয়ে, শুধু না, মানুষের ভোটাধিকারকে বিভিন্ন রকম ভাবে ট্যাম্পার করে। কেন বলছে এই কথা? তার কারণ ওই দলদাস প্রশাসন দিয়ে এসআইআরটাকে কমপ্লিট করিয়েছিল এবং চেষ্টায় ছিল এই সমস্ত তালে গোলে যে কোনো রকম ভাবে ঘেঁটে ছত্রাখান করে দাও এসআইআর প্রসেসটা, চ্যালেঞ্জ করে দাও সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট দেখবে এ মা এ তো হচ্ছে না, তাহলে দে বন্ধ করে। তা সুপ্রিম কোর্ট করলো না, ফল হয়ে গেল উল্টো। আমি এপিসোড করেছিলাম, এর নাম দিয়েছিলাম বুমেরাং হয়ে গেল। বুমেরাং কাকে বলে? যেসব দর্শক জানেন না তাদের জন্য বলছি, যে এমন একটা কাঠের বাঁকানো অস্ত্র যেটা যদি ছুঁড়ে কোনো একটা লক্ষ্যবস্তুতে ছোঁড়া হয়, সেটা যদি সেই লক্ষ্যবস্তুকে হিট না করে, তাহলে সেইটা পাক খেয়ে ঘুরতে ঘুরতে এসে যে ছোঁড়ে তার কপালে এসে লাগে বা তাকে এসে আঘাত করে। এসআইআর হয়ে গেল ওই তৃণমূল কংগ্রেসের বুমেরাং। ফলত তিনি যাদেরকে সেই প্রতিশ্রুতি তারা দিল যে ঠিক আছে চল না নাম তুলে দাও, একটাও সেগুলো খাটাতে পারলেন না। উল্টে মানুষ দেখলো যে সুপ্রিম কোর্টে গিয়ে পুরো প্রসেসটাকে কত রকম ভাবে ভেস্তে দেওয়া যায় সেই চেষ্টায় তারা লিপ্ত থাকলো। পরবর্তীতে সেটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যম দিয়ে মানুষ তার ভোটাধিকারকে সুরক্ষিত করতে পেরেছে, কিন্তু না, হয়নি, যেটা ফেলিওর। মৃত ভোটার আর তালিকায় রাখতে পারেনি। ডুপ্লিকেট ভোটার মানে প্রশান্ত কিশোরের নাম বিহারেও আছে, আবার পশ্চিমবঙ্গেও আছে, নেই অস্তিত্বই নেই এরকম ভোটার, সেসব তো নেই। আর যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয়েছে তার প্রতিবাদ আমরা এখান থেকে বসে করেছি বারবার, সেটা আগামীতেও করব, যে ন্যায্য ভোটাধিকার যেন, যে প্রকৃত দেশের নাগরিক ভোটার, সে যেন তার ন্যায্য অধিকারটা ফিরে পায়। এ তো সব সময় বলেছি, সুপ্রিম কোর্ট বলেছে, নির্বাচন কমিশন বলেছে, অন্যান্য রাজ্যে কোথাও তো সে সমস্যা হয়নি। বিজেপি অশাসিত রাজ্যেও তো সে সমস্ত সমস্যা হয়নি, তামিলনাড়ু, কেরালা, সব জায়গায় হয়েছে। উত্তরপ্রদেশে অত ভোটারের নাম বাদ চলে গেছে, কোটি বেশি, 2 কোটির বেশি নাম বাদ চলে গেছে উত্তরপ্রদেশে। কই, সেখানে তো বিরোধী দলে এই মাননীয়ার মানে ভাইপো সদৃশ অখিলেশ যাদব রয়েছে, মুলায়ম সিং যাদবের ছেলে, হ্যাঁ, তা সমাজবাদী পার্টির, কই সে তো কোনো হট্টগোল করলো না। কই স্টালিন তামিলনাড়ুতে বসে তো কোনো হট্টগোল করলো না। কেন? সে কি বিরোধী দল নয়? বিজেপি বিরোধী নয়? এরা তো সবই বিজেপি বিরোধী, তারা করলো না কেন? আচ্ছা, একটা তত্ত্ব নাকি শোনা যাচ্ছে যে ওখানে নাকি বিজেপি অত শক্তিশালী না। তার মানে আপনারা স্বীকার করছেন এখানে বিজেপি শক্তিশালী, শুধু না, বিজেপি এবার ক্ষমতায় আসতে চলেছে, এসে গেছে অলমোস্ট। এরপর কি, আর কি হতে পারে? আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমাদের সকলকে মাথায় রাখতে হবে, পার্সেন্টেজ কিন্তু মাত্র 3.5% তফাৎ ছিল। যদি 2024-এর মাপকাঠিটা আপনারা মানেন, 2,44,00,000 ভোটার কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল। সমস্ত ছাপ্পা ওই দলদাস প্রশাসন, ওই দলদাস পুলিশ। আমি তাদের মধ্যেও ভালো মানুষ আছে, কিন্তু তারা উপায়হীন ভাবে, তাদের কিছু করার ছিল না তখন। আজকে পরিস্থিতি একদম আলাদা। আজকে যে পরিমাণে প্রশাসনের খোলনলচে পাল্টে ফেলা হয়েছে, যে পরিমাণ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে, এবং আজকে ছিল সেই দিন, আত্মসমর্পণ করো। নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভাষণ দিয়ে বলে গেছেন, এবং আগের এপিসোডে দেখিয়েছি 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট, মানে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, তারা খোলা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছিল। আপনারা ভাবুন তো,
25,000 নন বেলেবেল ক্রিমিনাল যে অ্যাক্ট, তার নন বেলেবেল বা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, সেগুলোকে কার্যকর করা হয়নি, মানে তাদের অ্যারেস্ট করা হয়নি এতদিন। তার মানে আপনি ভাবুন, এটা তো নথিভুক্ত থানায় 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 থানায়। তারা খোলা আম মাঠে ময়দানে, আপনার বাড়ির ওই দুয়ারে, গলিতে, সামনের রাস্তায়, বাজারে, সব জায়গায় ঘুরে বেরিয়েছে, আর কলারটা তুলে আপনার দিকে হয় হুমকি দিয়েছে অথবা ঠান্ডা হাড় হিম করা চোখের দৃষ্টি দিয়েছে। নেই, লাগাতার অ্যারেস্ট শুরু হয়ে গেছে, প্রিভেন্টিভ অ্যারেস্ট। এই পরিস্থিতিটা তো হয়েছে, অন্তত সেটা মানুষকে বারবার করে প্রত্যেকটা এপিসোডে বলতে চাইছি। কিন্তু এখানে একটা কথা আছে, এসআইআর এ যে পরিমাণ নাম বাদ পড়েছে ভুয়ো ভোটার হিসেবে, মৃত ভোটার হিসেবে ইত্যাদিতে, প্রথমেই যদি আপনি 63 লাখের কথা ধরেন, 90 লাখ যদি এখনই বাদ, এটা যদি ধরেন, তাহলে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এরকম বাদ আছে, হাজারে হাজারে আছে। মানে বিদায়ী এই মুহূর্তের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তার কেন্দ্রে 60,000 আছে, যেগুলো ওদের ওই জেতার ডিফারেন্সের থেকে অনেক বেশি। এবার আসুন পার্সেন্টেজ। যদি 3.5% তফাৎ ছিল বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের তফাৎ গত লোকসভা ভোটের হিসাবে, এ কথাও আপনাদেরকে বলেছিলাম এর আগে যে সেটার পরিমাণটা কত হিসাব করে পাওয়া যায়, মোটামুটি 40 থেকে 44 লক্ষ মতো। বাদ পড়েছে কত? 90 লক্ষ। ভুল শুনছেন না, বাদ দিয়ে দিন 90 লক্ষ। 63 লক্ষ মৃত এবং অস্তিত্ব নেই, ডুপ্লিকেট। এটা তো কোনো কিছু করার নেই। তাহলে অলরেডি ওই যে ডিফারেন্সটা ছিল, সেই ডিফারেন্স বাদ দিয়ে বিজেপি লিডে। এবার আর একটা অঙ্ক আপনাদেরকে বলি, একাধিকবার বলেছি, যারা নতুন এসছেন তাদের জন্য বলছি। সেটা হচ্ছে 50-50। এটা যদি বোঝেন, তাহলে একটা ভোট যখন এদিক থেকে ওদিকে চলে যায়, তাহলে আর এক সেদিকে হয়ে যায় 51, আর যেদিক থেকে চলে গেল সে হয়ে যায় 49। তার মানে ডিফারেন্সটা দাঁড়ায় দুটো ভোটের, মানে একটা ভোট অন্যদিকে চলে গেলে ডিফারেন্স দাঁড়িয়ে যায় দুটো ভোটের, মানে ডবল। এবং এই যে বলছেন এই যে 6%-এর মতো 7%-এর মতো ডিফারেন্স ছিল, ওই জন্যেই বলেছি 3.5%-এর মতো ডিফারেন্স ছিল। তাহলে এই যে ঝড় আসছে দেখলেন, আর যে সমস্ত ক্ষোভ অলরেডি, শুধু দর্শকবৃন্দ আপনারা কমেন্টেও জানাচ্ছেন, যে পরিমাণ সরকারি কর্মচারীদের ওপর অত্যাচার হয়েছে, যে পরিমাণ সমাজের সমস্ত স্তরের ব্যবসায়ী থেকে শুরু করে যারা মানে কন্ট্রাক্টারি ঠিকাদারি কাজ করেন তাদের পেমেন্ট পায়নি, শিক্ষকের তো কোনো কথাই নেই, বাড়িতে বাড়িতে অভিভাবক যাদের ছেলেমেয়েরা পড়াশুনো থেকে বঞ্চিত হয়ে যেতে চলেছে, দেশের মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই উঠে গেছে পুরোপুরি, স্বাস্থ্যক্ষেত্রে যারা কাজ করে তারা যে নির্মম অত্যাচার এবং থ্রেটের সম্মুখীন হচ্ছে, সমস্তটাকে যদি আপনারা কনসিডার করেন, গুণ দিন, প্রত্যেকের বাড়িতে 3টে করে যদি ফ্যামিলি মেম্বার থাকে, কতটা হতে পারে সেই ক্ষোভের পরিমাণ। এবার যদি ধরেন যে এসআইআর এ বাদ চলে যাওয়াতে, কিন্তু যেখানে 2 লক্ষ ভোট ছিল যে বিধানসভায়, সেখান থেকে যদি ধরে নিন 60,000 কি 50,000 ভোট বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো 1.5 লক্ষ ভোট। এই 1.5 লক্ষ ভোটে কিন্তু এবার আর একটাও একটু ডিফারেন্স ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে অসংখ্য রাজনৈতিক দল কিন্তু এবার ভোটে অংশ নিচ্ছে, যেখানে সংখ্যালঘু ভোট একটা খুব বড় হিসাবের মধ্যে আসে। সেটা যদি একটু ছোট্ট করে টাচ করে যাই, সেটা কি, যে বিজেপি একটা বড় অংশ, তৃণমূল কংগ্রেস ধরা যাক একটা অংশ, তার পাশাপাশি কিন্তু আইএসএফ আছে, যেখানে আইএসএফ নেই সেখানে বামরা আছে, বামফ্রন্ট আছে, কংগ্রেস আছেই আছে সবকটা কেন্দ্রে প্রায়, সঙ্গে ওই যাকে বলে মিম এবং সঙ্গে হুমায়ুন কবির, এতগুলো প্রার্থী কিন্তু এবার হিন্দু ভোট একত্রিতভাবে ওই 2021 এবং 2024 একত্রিতভাবে পড়েছিল। মাথায় রাখুন, হিন্দুদের মধ্যে কিন্তু 100 জন হিন্দুর মধ্যে মাত্র 59% হিন্দু ভোট দিতে বেরিয়েছিল, তাতেও ওই রেজাল্ট হয়েছিল। অত ছাপ্পা, অত দলদাস প্রশাসন, সবকিছুর পরে
ওই রেজাল্ট হয়েছিল, 77টা বিধানসভায় 21-এ আর 12টা আপনার লোকসভায়। তাহলে এই পুরো প্রতিকূল ফ্যাক্টরগুলোকে সরিয়ে দিন, সঙ্গে আসুন ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক বাহিনী বন্ধ। তা আমার প্রশ্ন হচ্ছে, বাইক বাহিনী বন্ধ হলে তো বিজেপি যে করে তারও বন্ধ, তৃণমূল যে করে তারও বন্ধ, আইএসএফ যে করে তারও বন্ধ। অসুবিধা চিৎকার চেঁচামেচি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কেন হচ্ছে বলুন তো মশাই? আচ্ছা, দাগি আসামি যাদের অ্যারেস্ট করা হবে বলে ঘোষণা করে দিয়েছে, আত্মসমর্পণ করতে বলেছিল আজকে সন্ধ্যে পর্যন্ত, আগামীতেও সেই প্রসেস চালু থাকবে। তাহলে দাগি যে, সমাজ বিরোধী যে, বা সমাজে অন্যায় করেছে যে কিনা ওয়ারেন্ট আছে নন বেলেবেল, জামিন অযোগ্য, সে জেলে ঢুকে গেলে তাহলে অন্যান্য রাজনৈতিক দলেদেরও হাঁ করে পড়ে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কই তারা তো কিছু বলছে না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এত গায়ে জ্বালা হচ্ছে কেন যে অ্যারেস্ট করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না করতে করতে হাইকোর্টে ছুটে গেল কেন? যদিও তাতেও কিছু হলো না। আর বলিহারি চাই, যাকে বলে হরি হরি। আচ্ছা, মাননীয় অধ্যাপক মহাশয়রা আজকে গিয়ে তো সেই হাইকোর্টে পুরো মামলাটা চিৎপাত হয়ে গেল। আপনাদের আর কত ফ্যাসিলিটি, কত মাইনে এই সমস্ত লাগবে একটু বলতে পারেন? আজকে হাইকোর্ট বলল ওই যে ভোটের কাজে নাকি অধ্যাপকদের ব্যবহার করা যাবে না, সেই নিয়ে আবার মামলা করে দিয়েছিল হাইকোর্টে। তা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে কি বলে দিল, যে আপনারা দেশের কাজ করতে পিছপা হচ্ছেন, এটা তো দেশের কাজ, কর্তব্য, সেখানে আপনাদের কি পদ, কি পদমর্যাদা, এই সমস্ত হিসেব করে বলছেন আমরা অবজারভার অথবা মাইক্রো অবজারভারের ডিউটি পেতে পারতাম। মানে আপনাদের সম্মানহানি হচ্ছে দেশের কাজ করতে। আপনারা মানে ছেলেপিলেদের পড়ান, এই ভাবতে সত্যি সত্যি অবাক লাগে। এবং এটা আপনারাও কিন্তু সত্যি সত্যি মাফ করবেন, মার্জনা করবেন, অধ্যাপক তো, তা এই অধ্যাপকেদের এই ধরনের, মানে সব অধ্যাপককে বলছি না অবশ্যই, সেটাও মার্জনা করবেন, তা তাদের এই রকম মোরালের পতন, নৈতিকতার এই পরিমাণ বিসর্জন, যে তারা এবার হাইকোর্ট বলে দিল কি, আরে মশাই আপনাদের তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবার কোনো অধিকারই নেই, বরঞ্চ আপনাদের এই মনোভাব দেখে মনে হচ্ছে আপনারা ভোটটার মধ্যে একটা গন্ডগোল পাকাতে চাইছেন, ভোটটা যাতে ঠিক মতো হতে না পারে আপনারা সেই নিয়ে সওয়াল করতে এসেছেন, ফলত মামলাটা খারিজ। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই সামগ্রিক এই প্রসেস কিন্তু চালু থাকবে, অসহযোগিতা, ঘেঁটে দেওয়া, সব চালু থাকবে, কিন্তু সব শেষ কথা বলবে কিন্তু মানুষ। এবং পার্সেন্টেজটার কথা আপনাদের এই জন্য বলে শেষ করতে চাইছি এই এপিসোডটাতে, যে ওই 3.5% ব্যবধান নেই, ঠিক কথা যেমন তেমনি একটি ভোট করে বিন্দুতে বিন্দুতে কিন্তু সিন্ধু হয়। কেউ যদি ভেবে নেয় তুষ আমি ভোটটা না দিতে গেলেও চলবে, ও তো যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু হতে পারে, যেটা অতীতেও দেখা গেছে, খুব কম মার্জিনে ডিফারেন্স হলো। তখন নিজের বিবেককে, যদি সত্যি সত্যি আপনি পরিবর্তনপন্থী হয়ে থাকেন, যদি সত্যি সত্যি আপনি চান যে আপনার আমার ঘরে আর অভয়া না ঘটে, যদি আমি চাই যে মানে ওষুধটা খাওয়া থেকে, জাল থেকে শুরু করে, চাল চুরি থেকে শুরু করে, আপনার বাড়ির ইট খুলে নিয়ে চলে যাওয়া থেকে শুরু করে সব একদম চুরি, কোনো সংবিধান থাকবে না, আইন কানুন কিচ্ছু থাকবে না, এরকম একটা অন্ধকার যা হয়ে গেছে অন্ধকার, তার থেকেও ভয়ানক অন্ধকারের দিকে প্রবেশ করে যাব আমরা, তাহলে সরে থাকা যায়। তার কারণ ওইটা দেখিয়ে দিয়েছে যে 59% হিন্দু ভোট কিন্তু ভোট দিতে বেরিয়েছিল, না সেটা 60%, না সেটা 70%। 100 জন হিন্দুর যদি অন্তত 70 এবং 80 জন মানুষও যদি ভোট দিতে বেরিয়ে যায়, বললাম না ওই যে 3.5% যদি তফাৎ হয়ে যায়, তাহলেই তো সব শেষ, এই অপশাসনের শেষ, কিচ্ছু থাকবে না, ধুয়ে মুছে সাফ। এবং এসআইআরে সেটা হয়েছে অনেকটাই। এবার দায়িত্ব থেকে যাচ্ছে মানুষের। এই অঙ্ক কষে আপনাদেরকে বললাম, আপনারা লিখুন কমেন্টে আপনাদের মতামত, আপনাদের বিশ্লেষণ, আপনাদের নিজস্ব হিসাব নিকাশ। এই মানুষের ভাষার কমেন্ট বক্স একটা সুন্দর কমিউনিটি হয়ে উঠছে, তাকে আপনারাই সমৃদ্ধ করুন। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, এগুলো তার বলতে হয় না আপনাদেরকে, আপনারা সকলে করছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। মানুষের ভাষা সবার
মনের কথা বলে। নমস্কার।